ইতিহাস ইতিহাস কথাটি আমরা প্রত্যেকেই শুনেছি এবং ইতিহাস চর্চা এই কথাটিও আমরা যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করি বা ইতিহাসের ছাত্রছাত্রীরা এটা কিন্তু আমরা জানি। আজকের মূল বিষয়টাই হবে ইতিহাস চর্চা বা তার ইংরাজি হিস্টোরিওগ্রাফি নিয়ে আলোচনা। সুতরাং এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ইতিহাস কাকে বলে, এবং আমরা যদি দেখি যে ইতিহাস কাকে বলে এই প্রসঙ্গে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন বিভিন্ন মতামত কিন্তু রয়েছে। আমরা সবাই জানি ইতিহাস মানে কি না, অতীতের কাহিনী, অতীতের রাজরাজাদের কাহিনী, এবং বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে কিন্তু এই বিষয়গুলিকে আলোচনা করে গেছে। এবং ইতিহাস নিয়ে যে আলোচনা, অর্থাৎ ইতিহাসের জন্ম বৃত্তান্ত এবং ইতিহাস কিভাবে পরিপুষ্টতা লাভ করলো, এই সবগুলো নিয়েই আধুনিক কালে যে ইতিহাসের যে চর্চা বা ইতিহাসকে নতুন করে অনুসন্ধান করার, নতুন করে জানার যে প্রচেষ্টা, এটাকেই আমরা ইতিহাস চর্চা বলে অভিহিত করি। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিহাস চর্চা করতে গেলে প্রথমেই কিন্তু আমাদেরকে ইতিহাস কাকে বলে এই বিষয়টি সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা প্রয়োজন। তো আমরা জানি যে ইতিহাস কাকে বলে না, প্রাচীনকালে রাজাদের কথা বা অতীতের কাহিনী যেগুলো ঘটে গেছে তাকেই আমরা ইতিহাস বলি। এবং বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিগণ এই ইতিহাস নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই ইতিহাস কথাটি আমাদের দেশে কিন্তু গড়ে ওঠেনি। এই ইতিহাসের পূর্ব জন্ম বা ইতিহাসের ইতিহাস জানতে গেলে আমরা দেখতে পাবো যে গ্রিস দেশ, রোম দেশ, এবং এই গ্রিক এবং রোমানরাই কিন্তু ইতিহাসের জনক। এবং গ্রিসের প্রখ্যাত দার্শনিক হেরোডোটাস, এই হেরোডোটাস তার হিস্টোরিস গ্রন্থে এই ইতিহাস সম্পর্কে কিন্তু সর্বপ্রথম আলোচনা করেন, এবং তিনি কৃষ্ণসাগরীয় বিভিন্ন অঞ্চলে তিনি পর্যবেক্ষণ করে তিনি কিন্তু লিখতে শুরু করেন, এবং সেখান থেকেই কিন্তু ইতিহাসের পথ চলা শুরু হয়। এবং বিখ্যাত রোমান দার্শনিক রাষ্ট্রচিন্তাবিদ সিসেরো তাকে কিন্তু ইতিহাসের জনক বলে অভিহিত করেছেন। এবং যদি গ্রিস দেশের পরবর্তীকালে আমরা দেখি যে এই গ্রিস দেশে হেরোডোটাসের পর থুকিডিস, এবং এই থুকিডিস কিন্তু সেই সময়কালের যে গ্রিসের সমাজ রাষ্ট্র যে বিষয়গুলি সেইগুলি নিয়ে কিন্তু এই ইতিহাস রচনা করতে উদ্যত হয়েছিলেন। এবং তার বিখ্যাত গ্রন্থ দ্য পেলোপনেসীয় ওয়ার বা পেলোপনেসীয় যুদ্ধ, এই পেলোপনেসীয় যুদ্ধতে কিন্তু যে গ্রিস দেশের যে ছোট ছোট নগর রাষ্ট্রগুলি এবং তার সঙ্গে যে প্রতিনিয়ত যে লড়াই লেগে থাকতো সেই নিয়ে কিন্তু এই পেলোপনেসীয় যুদ্ধ বা পেলোপনেসীয় ওয়ার তিনি লিখেছিলেন। এবং এই পেলোপনেসীয় ওয়ার থেকেই তাকে কিন্তু বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কিন্তু বলা হয়। অর্থাৎ হেরোডোটাসকে আমরা ইতিহাসের জনক এবং থুকিডিসকে কিন্তু আমরা বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলে অভিহিত করি। এবং এর পরবর্তীকালে আমরা দেখেছি যে রোমানরাও কিন্তু ইতিহাস চর্চায় কিন্তু পিছিয়ে ছিল না, এবং সেখানকার ট্যাসিটাস, লিভি, দ্য কাটো, এই সমস্ত প্রখ্যাত ঐতিহাসিকগণ কিন্তু তাদের নিজেদের ইতিহাস চর্চা বা নিজেদের বিভিন্ন কাহিনী লিখে রেখে কিন্তু এই ইতিহাসকে পরিপুষ্ট করেছেন। এবং পরবর্তীকালে আমরা দেখেছি চীনও কিন্তু পিছিয়ে থাকেনি। চীনের যে বিভিন্ন প্রাচীন চৈনিক সমাজের যে মন্দিরগুলি ছিল, এবং সেই মন্দিরগুলি ছিল একটি মহাকাশখানা, এবং যুদ্ধ সন্ধি বিভিন্ন বিষয়গুলি সেই মন্দিরের পুরোহিতরা কিন্তু লিখে রাখতো। এবং সেখান থেকে কিন্তু চীন দেশের ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা জানতে পেরেছি, এবং চীনে ইতিহাস শুরু হয়। এবং এই যে ইতিহাসের এই ব্যাকগ্রাউন্ড, এই যে পটভূমি, এই পটভূমিতে আমরা দেখতে পাবো যে প্রাচীন যুগে এই সমস্ত দেশে গুরুত্বপূর্ণভাবে ইতিহাস বিষয়টি গড়ে উঠেছিল। পরবর্তীকালে ভারতবর্ষেও কিন্তু ইতিহাস চর্চা গড়ে উঠেছিল, সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব। কিন্তু এই প্রসঙ্গে আলোচনা করতে যাওয়ার পূর্বে আমাদেরকে জানতে হবে যে ইতিহাস কি বা ইতিহাস কিভাবে এসেছে, গ্রিস দেশ থেকে কিভাবে ইতিহাস শব্দটি এসেছে। অর্থাৎ এই প্রসঙ্গে আলোচনা করতে গেলেই আমরা প্রথমে জানতে পারবো যে ইতিহাসের ইংরেজি হলো হিস্ট্রি। অর্থাৎ ইতিহাসের ইংরেজি হিস্ট্রি, আক্ষরিক ইতিহাস হিস্ট্রি না হলেও কিন্তু আমরা ইতিহাসের অর্থ হিস্ট্রি বলেই জানি। এবং ইতিহাস কথাটি কিন্তু সংস্কৃত শব্দ ইতি হ অস ধাতু থেকে কিন্তু এসেছে, এবং যার অর্থই হলো যে এগিয়ে চলার যে কাহিনী, অর্থাৎ সামনের দিকে এগিয়ে চলার কাহিনী। এবং ইংরেজি যে হিস্ট্রি কথাটি এসছে এটি গ্রিক শব্দ হিস্টার এবং ল্যাটিন শব্দ হিস্টোরিয়া থেকে এসছে। অর্থাৎ গ্রিক শব্দ হিস্টার কথার অর্থ হলো জ্ঞান, এবং হিস্টোরিয়া ল্যাটিন শব্দ এর অর্থ হলো যে অনুসন্ধান করা, পর্যবেক্ষণ করা। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি যদি আমরা এক করে দেখি তাহলে ইতিহাস কথার অর্থ আমরা জানবো যে অতীতের কাহিনী তো বটেই, এছাড়া অতীতের শুধুমাত্র কাহিনী নয়, অতীতের পুঙ্খানুপুঙ্খ কাহিনীর জ্ঞান এবং সেটাকে অনুসন্ধান করে আগামী দিনে ভবিষ্যতের দিকে যে উত্তরণ হওয়ার যে কাহিনী, সেটাকেই আমরা বলবো ইতিহাস। প্রখ্যাত ইতিহাসবিদ E.H. কার তার হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে এই বিষয়কে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন যে ইতিহাস হলো অতীত এবং বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন। অর্থাৎ এই বিষয়টি যদি আমরা গুরুত্ব সহকারে বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো
তাহলে আমরা জানতে পারবো। আমরা প্রত্যেকেই যে নদীতে নৌকা চালানো দেখেছি, এবং যদি আমরা নৌকা চালানোর এপার থেকে ওপারে দেখি, অর্থাৎ এপারের থেকে নৌকা যখন ছাড়লো, তখন যদি আমরা পিছনের দিকে তাকিয়ে দেখি যে যেখান থেকে নৌকা ছাড়লো সেখানটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে এবং গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই রকমই আমরা যদি দেখি যে বর্তমান সময়কালকে যদি আমরা নদী হিসেবে তার ভাসমান অবস্থায় যে আমাদের মানব সভ্যতা, এবং এই মানব সভ্যতা বর্তমানের ওপর ভিত্তি করে আস্তে আস্তে অতীত থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে, এই পুরো সামগ্রিক ঘটনাটাকে আমরা যদি ইতিহাস বলে অভিহিত করি, ইএইচ কারের এই মন্তব্যটি কিন্তু খুব একটা ভুল হয় না। অর্থাৎ ইতিহাস সত্যি অতীত থেকে আহরণ করা বিভিন্ন অভিজ্ঞতাকে বর্তমানের নিরিখে পুঙ্খানুপুঙ্খভাবে সেটিকে আলোচনা করে, পুঙ্খানুপুঙ্খভাবে সেটাকে গুরুত্ব সহকারে আলোচনা করে ভবিষ্যতের দিকে এগিয়ে চলার কাহিনীর নামই হলো ইতিহাস। এবং এই বিষয়ে কিন্তু অনেক ঐতিহাসিক, অনেক রাষ্ট্রতত্ত্ববিদ, কবি, সাহিত্যিক বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছেন। 1930 খ্রিস্টাব্দে অক্সফোর্ডের একটি বক্তৃতামালা জে.বি. বিউরি, ঐতিহাসিক জে.বি. বিউরি ইতিহাসকে বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন। কেননা তিনি দেখিয়েছেন যে বিজ্ঞানীর যেমন বিভিন্ন পরীক্ষাগারে পরীক্ষার মধ্য দিয়ে এক একটি বিষয়, এক একটি সিদ্ধান্ত উঠে আসে, তেমন কিন্তু ইতিহাসেরও পরীক্ষাগারের বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে এবং ডেটার সাহায্যে, বিভিন্ন উপাদানের সাহায্যে পর্যবেক্ষণ করে তবেই কিন্তু সেখান থেকে আমরা ইতিহাস লিখতে পারি। অর্থাৎ ইতিহাস মানে গুজব ছড়ানো কোনো গালগল্প নয়। এছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাসকে বলেছেন যে মানব সভ্যতার ইতিহাস, এবং তার মতে ইতিহাস হলো যে মানব সভ্যতার যে মানুষের চলমান জীবনের কাহিনী এবং অগ্রগতির কাহিনী, সেটিকেই আমরা বলছি ইতিহাস। এবং আমরা দেখেছি যে প্রাচীন ভারতবর্ষের ইতিহাস পড়তে গিয়ে দেখেছি, বা বিশ্বের ইতিহাস পড়তে গিয়ে দেখেছি, সেই প্রাচীন প্রস্তর যুগ, সেই মধ্যপ্রস্তর যুগ, সেই নব্যপ্রস্তর যুগ, এবং আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ তার বুদ্ধির সাহায্যে, বুদ্ধিমত্তার সাহায্যে, শক্তির সাহায্যে একের পর এক বাধা অতিক্রম করে সেই প্রাচীন কাল থেকে, প্রস্তর যুগ থেকে আজকে কম্পিউটার যুগে কিন্তু এগিয়ে গেছে। এই যে পুরোপুরি মানুষের যাত্রা, সেটি যদি আমরা পর্যবেক্ষণ করি, কবিগুরুর যে ইতিহাস চেতনা বা ইতিহাসের সংজ্ঞা, সেটি কিন্তু একেবারেই নির্ভুল। এটা কিন্তু আমরা এক বাক্যে বিশ্বাস করতে পারি। এই সমস্ত ইতিহাসের বিষয়গুলি যখন কোনো ছাত্রকে, বিশেষত ইতিহাসের ছাত্রকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে বিভিন্নভাবে বোঝানো হয়, এবং তাকে বোঝানো হয় যে ইতিহাসের যে গ্রাফি, অর্থাৎ হিস্ট্রির যে গ্রাফি, অর্থাৎ ইতিহাসের যে চর্চা, কীভাবে ইতিহাস শুরু হলো, কবে থেকে শুরু হলো এবং কীভাবে তার জয়যাত্রা শুরু হলো, সেই প্রসঙ্গে যে আলোচনা, যে পর্যালোচনা, যে পড়াশোনা, তাকেই আমরা হিস্টোগ্রাফি বা ইতিহাস চর্চা বলে অভিহিত করি। এবং আজকের আমাদের মূল আলোচনাই হলো ইতিহাস চর্চা। এবং এই প্রসঙ্গক্রমে আমরা উল্লেখ করেছি যে গ্রিস দেশ থেকে, রোমান দেশ থেকে, চীন দেশ থেকে কীভাবে প্রাচীনকালে ইতিহাস কথাটি কিন্তু উঠে গেছে। এবং এর পাশাপাশি আমাদের ভারতবর্ষ এবং ইন্ডিয়া, এই দুটি যে নাম, এই দুটি নামের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং ভারতবর্ষের ইংরাজি কিন্তু ইন্ডিয়া নয়, দুটি কিন্তু আলাদা শব্দ। এবং এই ভারতবর্ষ বা হিন্দুস্তান বা ইন্ডিয়া, এই বিষয়গুলি কিন্তু একে অপরের সঙ্গে পরিপূরক। প্রসঙ্গত উল্লেখ্য, পারসিকরা যখন ভারতবর্ষে প্রথম এসেছিল এবং সিন্ধু প্রদেশ জয় করেছিল, এবং সিন্ধু প্রদেশ তখন কিন্তু ভারতবর্ষের একটি অংশ হিসেবে, তখনও ভারত নামটি আসেনি, এবং ভারতবর্ষের একটি অংশ হিসেবে কিন্তু প্রচলিত ছিল। এবং পারসিকরা কিন্তু সিন্ধুকে সিন্ধু বলতে পারতো না, ইন্দু বলতো বা ইন্দাস বলতো, এবং ইন্দু বা ইন্দাস, সেখান থেকে কিন্তু ইন্ডিয়া নামটির তৈরি হয়। এছাড়াও এর পরবর্তীকালে গ্রিস এবং রোম, এই দুটি জাতি ভারতবর্ষে এসেছিল এবং এসে কিন্তু ভারতবর্ষ জয় করার স্বপ্ন দেখেছিল, এবং তারাও কিন্তু সেই সপ্ত সিন্ধু অঞ্চল, যেটি ভারতবর্ষের একটি অংশ, সেখানকে কিন্তু ইন্দাস বা সিন্ধু বলতে পারতো না, তারা বলতো হিন্দু বা হিন্দু। এই বিদেশিদের ভুল নাম উচ্চারণ থেকেই কিন্তু আমাদের ভারতবর্ষের হিন্দু বা হিন্দুস্তান বা সিন্ধু বা ইন্দু বা ইন্দুস্তান বা ইন্ডিয়া কথাটি কিন্তু এসেছে। এবং এভাবেই কিন্তু আমাদের ভারতবর্ষের নাম হিন্দুস্তান বা ইন্ডিয়া, অর্থাৎ সিন্ধুদের অধিবাসীদের বসবাস স্থল বা স্থান, সেটাকেই আমরা ভারতবর্ষ বলে অভিহিত করি। এবং আরও বিভিন্ন ধরনের কিংবদন্তি প্রচলিত আছে যে রাজা ভরতের নাম অনুসারে ভারতবর্ষ নামটি এসেছে। এবং এভাবেই কিন্তু আমরা ইতিহাস চর্চার পাশাপাশি ভারতবর্ষের নামের ইতিহাসটাকেও কিন্তু আমরা অনুসন্ধান করার চেষ্টা করব। অর্থাৎ ইতিহাসের মূল বিষয়ই হলো জ্ঞান, এবং সেই জ্ঞানকে অনুসন্ধান করা, এবং অনুসন্ধান করে অতীতের বিষয়গুলিকে বর্তমানের নিরিখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার যে কাহিনী, তাকেই আমরা ইতিহাস বলে বিবেচনা করব। এবং ইতিহাস কীভাবে তৈরি হয়, ইতিহাস কীভাবে রচিত হয়, সেই বিষয়ে কিন্তু আমরা যদি আমরা দেখি, সেই যে পড়াশোনা, সেই যে আলোচনা, তাকেই আমরা হিস্টোরিওগ্রাফি বলে অভিহিত করে থাকি।
এবং ভারতবর্ষে এই ইতিহাস চর্চা কীভাবে শুরু হলো সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং ভারতবর্ষের যে ইতিহাস চর্চা সেটা কিন্তু প্রাচীনকাল থেকে সেইভাবে গড়ে ওঠেনি। এবং শুধুমাত্র ভারতবর্ষের যে ইতিহাস চর্চার মূল ভিত্তি ছিল চরিত বিভিন্ন গল্পগাথা বা প্রশস্তি, বিভিন্ন রাজাদের যে প্রশস্তিমূলক যে কাব্য গ্রন্থ অর্থাৎ রাজাদের সুনাম করা, নাম কীর্তন করা, এই বিষয়গুলো কিন্তু ইতিহাসের একটি অঙ্গ হিসেবে ভারতবর্ষে প্রতিফলিত হয়েছে। এবং সর্বপ্রথম যদি আমরা বিজ্ঞানসম্মত ইতিহাস দেখি ভারতবর্ষের, সেটা দেখব যে কাশ্মীরের বল্লভনের রাজতরঙ্গী থেকে কাশ্মীরের যে রাজা, সেই রাজ পরিবারের বা রাজ্যবাসীর কথা কিন্তু আমরা জানতে পারি। এবং এভাবে কিন্তু দেখা যাচ্ছে ইতিহাসের, ভারতবর্ষের ইতিহাসের জয়যাত্রা শুরু হয়েছিল। এবং সুদূর ইউরোপে যদি আমরা দেখি তো গ্রিস, রোম এবং পরবর্তীকালে কিন্তু বিভিন্ন আধুনিক মধ্যযুগ এবং আধুনিক যুগের বিভিন্নভাবে বিভিন্ন দার্শনিকদের দ্বারা, বিভিন্ন ইতিহাসকারদের দ্বারা, ঐতিহাসিকদের দ্বারা কিন্তু বিভিন্ন ধরনের ইতিহাস চর্চা পরিপুষ্ট হয়েছে। এবং আমরা দেখতে পাবো যে ইউরোপের প্রাচীন ইতিহাসের পরবর্তীকালে এসছে জ্ঞানোদীপ্তির যুগের ইতিহাস চর্চা, রোমান্টিসিস্ট যুগের ইতিহাস চর্চা, দৃষ্টবাদী ইতিহাস চর্চা। এবং এইভাবে কিন্তু কালক্রমে ইতিহাস কিন্তু আস্তে আস্তে নিজের গতিতে পিছন থেকে কিন্তু সামনের দিকে আগামীর দিনে কিন্তু এগিয়ে গেছে। আমাদের ভারতবর্ষের দিকে যদি আমরা দেখি যে প্রাচীনকালের যে ইতিহাস চর্চা এবং তার পাশাপাশি মধ্যযুগে বিভিন্ন মুসলিম ঐতিহাসিকরা তাদের ইতিহাস চর্চা করার চেষ্টা করেছেন, জিয়াউদ্দিন বারানি, শামসি, আফিফ সিরাজ বা পরবর্তীকালে আবুল ফজল বা বাদাউনি, এই সমস্ত ঐতিহাসিকরা মধ্যযুগে কিন্তু ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছেন। এবং পরবর্তীকালে ভারতবর্ষে আধুনিক যুগে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ঘটনা তৈরি হয়েছে বিভিন্ন ঐতিহাসিকের দ্বারা। এবং তার মধ্যে উল্লেখযোগ্য এবং এটি বলতেই হয় যে ইংরেজরা ভারতবর্ষে আসার পর থেকেই কিন্তু ভারতবর্ষের ইতিহাস চর্চার জোয়ার আসে। এবং প্রথম দিকে কিন্তু যে সাহেবী ইতিহাস চর্চাটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং ঔপনিবেশিক শক্তি বা ঔপনিবেশিক শাসকরা তাদের নিজেদের ইতিহাস চর্চাকেই বেশি প্রাধান্য দিয়েছিল। এবং এভাবেই আমরা দেখতে পেয়েছি যে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা গড়ে উঠেছিল। এবং যেখানে বলা হয়েছিল ভারতবর্ষ একটি অনুন্নত দেশ এবং তাকে উন্নত করার কিন্তু অধিকার ব্রিটিশদের রয়েছে। এবং সেই সূত্র ধরে কিন্তু সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার পথ চলা। এবং পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি এই ঔপনিবেশিক শাসনের বিরোধিতা করে জাতীয়তাবাদী মানুষজন একদল ঐতিহাসিকের আবির্ভাব ঘটেছে। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে ইউরোপ থেকে বিভিন্ন মতাদর্শ ভারতবর্ষে এসেছে। এবং সেরকম একটি হচ্ছে মার্ক্সীয় ইতিহাস চর্চা। এবং সেখানে কার্ল মার্ক্সের অর্থনৈতিক যে চিন্তাভাবনা, সেই বিষয়গুলিকে নিয়ে বিভিন্ন ঐতিহাসিক যেমন রজনীকান্ত দত্ত, এম.এন. রয়, এই সমস্ত মানুষজন, এই সমস্ত ব্যক্তিবর্গ মার্ক্সবাদী ইতিহাস চর্চার ধরাটার আবির্ভাব ঘটিয়েছে। এবং পরবর্তীকালে যদি আমরা আরও দেখি যে সাবলটান স্টাডি অর্থাৎ নিম্নবর্গীয় মানুষদেরকে নিয়ে বিভিন্নভাবে কিন্তু রণজিৎ গুহর নেতৃত্বে ইতিহাস চর্চা করার কথা আলোচিত হয়েছে। এবং সেই বিষয়গুলিকে আমরা দেখতে পাই এবং সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করে থাকি নিরন্তর। তো এইভাবে আমরা দেখতে পাবো যে ইতিহাসের যে ইতিহাস বা ইতিহাস কীভাবে গড়ে উঠলো, কীভাবে বিকাশ লাভ করলো, কীভাবে এখনও ইতিহাস আরও উন্নত হয়ে যাচ্ছে এবং আরও কিন্তু সমৃদ্ধতর হয়ে উঠছে। এবং উত্তর আধুনিকতা যুগের ইতিহাস, এই বিষয়গুলো কিন্তু আরও ইন্টারেস্টিং ইতিহাসের বিষয়গুলি জানার ক্ষেত্রে। অর্থাৎ এই পুরো যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এখন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়ানো হচ্ছে। এবং এই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস বা পাঠ্যসূচিতে কিন্তু ইতিহাস চর্চা বা হিস্টোগ্রাফি যে বিষয়টি সেখানে কিন্তু রাখা হয়েছে। এবং এভাবেই কিন্তু ছাত্রছাত্রীরা ইতিহাসের যে ইতিহাস বা ইতিহাসের যে পথ চলা, সেই বিষয়গুলো কিন্তু জানতে পারছে এবং ইতিহাস সম্পর্কে কিন্তু অনেক সচেতন হয়ে উঠছে। এখন আমরা দেখে নেব যে ছাত্রছাত্রীরা এই ইতিহাস চর্চার জন্য কোন বই পড়লে, কী বই পড়লে ইতিহাস চর্চা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি জানতে পারবে। প্রথমেই আমরা দেখব যে E.H. কারের লেখা হোয়াট ইজ হিস্ট্রি, কাকে বলে ইতিহাস। এই বইটিতেই E.H. কারের বিভিন্ন বক্তৃতা মালার সংকলন করা হয়েছে। এবং তার যে ইতিহাস চর্চা, সেই সম্পর্কে কিন্তু ইতিহাস সম্পর্কে তার সংজ্ঞা, এই বিষয়গুলি কিন্তু তিনি এখানে পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত আমরা যে বইটিকে দেখব যে ইতিহাস চর্চার ক্ষেত্রে, সেটি আর কিছুই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস চর্চা। তা রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাসকে কীভাবে দেখেছে, কীভাবে তিনি মানুষের জয়গান গিয়েছেন, কীভাবে তিনি একটা জাতীয়তাবাদী গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে আন্তর্জাতিকতাবাদের কথা বলেছেন, সেই বিষয়গুলি কিন্তু ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচিত। সুতরাং এই বইটিকে কিন্তু গুরুত্ব সহকারে ছোট বইটিকে পড়া উচিত সমস্ত ছাত্রছাত্রীদের। দ্বিতীয়ত সিলেবাসের বই পড়ার জন্য ইতিহাস ও ঐতিহাসিক কংগ্রেস ত্রিপাঠীর স্যারের লেখা বইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বইটিতে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ইতিহাস চর্চার বিষয়টি, যেহেতু যদিও সমস্ত বিষয় তিনি আলোচনা করেননি, কিন্তু যে বিষয়গুলো আলোচনা করেছেন সেগুলো কিন্তু আকর বিষয় হিসেবে বিবেচিত। সুতরাং এই বইটি ছাত্রছাত্রীদের অবশ্য পাঠ্য একটি বই।
এরপর যে বইটির কথা বলবো সেই বইটি আর কিছুই নয়, সুবোধ মুখোপাধ্যায়ের লেখা, স্যারের লেখা ভারতের ইতিহাস ঐতিহাসিক এবং পশ্চিমের ইতিহাস ঐতিহাসিক, এই দুটো বই। এবং এই দুটো বই যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছাত্রছাত্রীদের অবশ্য পাঠ্য একটি বই, এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের যে সমস্ত বিষয়গুলি রয়েছে এই বইটি সেই বিষয়গুলিকে নিয়েই তৈরি করা হয়েছে। এবং বিষয়ের গভীরতা এবং যথেষ্ট গুরুত্ব সহকারে সুবোধ কুমার মুখোপাধ্যায় স্যার দুটি বই কিন্তু লিখেছেন, এবং এই দুটি বই যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছাত্রছাত্রীদের অবশ্য পাঠ্য একটি বই ইতিহাস চর্চা সম্পর্কে জানার জন্য বা পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য। এছাড়া এটি একটি বই আছে বাংলা ভাষায় সহজ সরল সাবলীলভাবে কেউ যদি ইতিহাস চর্চাটাকে বা হিস্টোরিওগ্রাফিটাকে বুঝতে চায়, এটি খুব ভালো বই। বুক পোস্ট পাবলিশার্স থেকে এই বইটি বেরিয়েছে, এবং এই বইটিতে খুব ছোটো ছোটোভাবে নোটস বইয়ের আকারে কিন্তু খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদেরকে বোঝানোর জন্য, অর্থাৎ এই বইটি ছাত্রছাত্রীদের সুখপাঠ্য বই বললে অত্যুক্তি করা হবে না, অর্থাৎ এইভাবে কিন্তু এই বইটিও তৈরি করা হয়েছে, যেটা সম্পর্কে ছাত্রছাত্রীরা ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এই বইটি হলো একটি গুরুত্বপূর্ণ হিস্টোরিওগ্রাফি বা ইতিহাস চর্চার বাংলা ভাষায় বই। এই বইটির নাম হচ্ছে প্রসঙ্গ ইতিহাস ও ঐতিহাসিক। এটি 3টি খণ্ডে বিভক্ত এবং বঙ্কিমচন্দ্র ভট্টাচার্যের রচিত, এবং এটি একটি হলো ভারত ইতিহাস রচনা প্রণালীবিদ্যা বা হিস্টোরিওগ্রাফির, এবং বাকি দুটি হলো একটি ভারতীয় এবং একটি ইউরোপীয়। এছাড়া এই বইটি একটু উন্নত বই, ইতিহাস লেখকের কাজ এবং হিস্টোরিয়ান ক্র্যাফট, এবং এই বইটি কিন্তু একটি দুর্দান্ত বই, এবং এই বইতে কীভাবে সমালোচনা করতে, ইতিহাসের সমালোচনা, ইতিহাসের গুরুত্ব, ইতিহাস সম্পর্কিত ইতিহাসের মেসিনারি যে বিষয়গুলি সেই বিষয়গুলি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু এই বিষয়ে কিন্তু লেখা রয়েছে। মার্ক ব্লকের লেখা এই বইটি হিস্টোরিয়ান ক্র্যাফট বইটি ছাত্রছাত্রীদের উন্নত ইতিহাস চর্চা করতে গেলে বা ইতিহাস চর্চার মূল বিষয়ের মেসিনারি বিষয়গুলিতে পৌঁছাতে গেলে কিন্তু পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, সমালোচনা, এই বিষয়গুলি কিন্তু এই বইতে খুব সুন্দরভাবে রয়েছে। ছাত্রছাত্রীরা এই বইটাও কিন্তু পড়তে পারে খুব ভালো একটা ইতিহাস চর্চার জ্ঞান হওয়ার জন্য। ইংরেজিতে যারা বই পড়েন, যে ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা বই পড়বেন, তারা এই টেক্সট বুক অফ হিস্টোরিওগ্রাফি শ্রীধরন স্যারের বইটি একদম পাঠ্যসূচি অনুযায়ী সিলেবাস ওরিয়েন্টেড, সুন্দর করে সূক্ষ্মভাবে ছোটো বড়ো সমস্ত যেটা যেমনভাবে দেওয়া উচিত সেই বিষয়গুলিকে সেইভাবে কিন্তু বিশ্লেষণ করা হয়েছে, এবং এই বইটি ইংরেজি যারা পড়েন তাদের জন্য এটি খুব ভালো বই হিসেবে বিবেচিত। এছাড়াও ইংরেজির একটি খুব উন্নত মানের বই আছে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন হিস্টোরিওগ্রাফি, শশীভূষণ উপাধ্যায়, এবং সেই বইটি কিন্তু আরও উন্নত বই, এবং সেই বইটা অধ্যাপক স্থানীয় বা গবেষক স্থানীয় ছাত্রছাত্রীদের বই, এবং মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন করা ছাত্রছাত্রীরা কিন্তু উপাধ্যায় বাবুর বইটা করে অতটা উপকৃত হবেন না। এই বইগুলিকে দেখতে পারেন, এবং সেক্ষেত্রে শ্রীধরনটাই বেস্ট বই হিসেবে বিবেচিত আমার মতে। এছাড়াও ইংরেজিতে যারা বই পড়েন তারা যদি নোটস বইয়ের আকারে পড়তে চান, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের 3টি বই রয়েছে। সেই বইগুলি বিভিন্ন পাবলিকেশান থেকে বেরোয়, নিরাজ পাবলিকেশান, হুলি বাবা পাবলিকেশান বা স্টেট ফরওয়ার্ড পাবলিকেশান। এই 3টে বই কিন্তু খুব সুন্দরভাবে এবং ভারতবর্ষের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তাদের পুরোপুরি সিলেবাস এটা কভার করেছে। সুতরাং ইংরেজি যারা পড়ুয়া তারা এই বইগুলো পড়লে আরও বেশি উপকৃত হবেন বলে আমি মনে করি, এবং পরীক্ষায় কিন্তু এই বইগুলো পড়ে অ্যান্সার লেখা কিন্তু খুব সহজ বলে বিবেচিত আমার মতে, এবং ইংরেজি মাধ্যম ছাত্রছাত্রীদের কিন্তু এটি খুবই উপকৃত হবেন এই বইগুলিতে। এছাড়াও বিভিন্ন ধরনের ইতিহাস চর্চার বই আছে, যেমন গ্রামসি চর্চা, ইতালির মার্ক্সবাদী যে প্রবক্তা অ্যান্তোনিও গ্রামসি, তার যে মতবাদ, তার যে মতাদর্শ, কীভাবে তিনি মার্ক্সবাদী থেকে বেরিয়ে এসে নিজস্বভাবে কমিউনিস্ট বিষয়গুলিকে তিনি চিন্তাভাবনা করেছেন, সেই বিষয়ে কিন্তু এটি একটা অনবদ্য বই। এছাড়া এই বইটিও কিছু ভুল থাকলেও গ্রিক এবং রোমান যে হিস্টোরিওগ্রাফি ইতিহাস চর্চা সেই বিষয়ে কিন্তু এই বইটি যথেষ্ট ভালো, ছাত্রছাত্রীরা কিন্তু কম পয়সায় এই বইটি কিনে পড়তে পারে। এছাড়া এই একটি বই পার্থ চট্টোপাধ্যায়ের ইতিহাসের উত্তরাধিকার, এখানে ইতিহাসের কীভাবে রাষ্ট্র, ইতিহাস, মানুষ এবং তাদের সঙ্গে যে সম্পর্ক, বিপ্লব, এই বিষয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন। যারা ইন্টারেস্টেড বা এই সম্পর্কে জানতে চান তারা কিন্তু এই বইটি পড়তে পারেন। এবং ভারতবর্ষের ইতিহাস প্রসঙ্গে ইরফান হাবিবের ছোটো বিভিন্ন আর্টিকেল এখানে বাংলায় অনুবাদ করা আছে। এটিও একটি ইতিহাস চর্চার জন্য, ভারতবর্ষের ইতিহাস চর্চার জন্য একটি খুব সুন্দর বই হতে পারে। এই বইটি সাম্প্রদায়িকতা রচনার ইতিহাস এবং কীভাবে ভারতবর্ষে সাম্প্রদায়িকতার উদ্ভব বিকাশ ঘটেছে এবং সেটি কীভাবে আজও ভারতবর্ষে ঘটে চলেছে, সাম্প্রদায়িকতার জন্ম দিয়ে চলেছে ক্রমাগত, সেই বিষয় সম্পর্কে কিছু বিভিন্ন ঐতিহাসিকের কিছু লেখা কিন্তু এখানে রয়েছে। এছাড়া এই বইটি রবীন্দ্রনাথ থাপার ম্যাডামের বই, আখ্যান বলে কীভাবে ইতিহাস হয়ে উঠতে পারে, আখ্যান, গল্প, গাথা কীভাবে ইতিহাস হয়ে উঠতে পারে, এই বইটি না পড়লে কিন্তু জানা যাবে। বাংলা ভাষায় বই, অনুবাদ করা বই, খুব সুন্দর একটি বই, সুখপাঠ্য। এবং নির্মল বাবুর এই বইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এখানে বিভিন্ন ধরনের ইতিহাস চর্চা বা ইতিহাসের বিভিন্ন ধরনের যে ঘরানা, সেই ঘরানাগুলি কিন্তু খুব আলোচনা করা আছে গুরুত্বপূর্ণভাবে। এবং
এবং ইতিহাস ও ইতিহাস দর্শন সুকান্ত পাল স্যারের বই। এবং এই বইটিতে ইতিহাস কাকে বলে থেকে শুরু করে ছোট ছোট আকারে ভারতবর্ষের যে ইতিহাসের ঘটনাগুলি, জাতীয়তাবাদী, প্রেমবীজ, মার্ক্সবাদী, সাবলটার্ন, এই বিষয়গুলি কিন্তু খুব সুন্দর সাবলীলভাবে কিন্তু আলোচনা করা হয়েছে। অর্থাৎ ইতিহাস চর্চা সম্পর্কে আমরা যেটা জানলাম সেটা কিন্তু এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ। এবং ইতিহাস জানার যে প্রবণতা, যে কৌতূহল, যে ইতিহাস চর্চা, সেটাকেই আমরা বলছি হিস্টোরিওগ্রাফি। এবং এই ইতিহাস দিয়েই আমরা দেখেছি কত কত সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে কালের নিয়মে। এবং ইতিহাস থেকে যদি আমরা তথ্য সংগ্রহ করে, ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে চলতে পারি, তাহলে আমাদের জীবন কিন্তু আরও সুসংগঠিত হতে পারে। কিন্তু কোনো শাসকই বা কোনো সাম্রাজ্যের শাসকই কিন্তু ইতিহাসে থেকে শিক্ষা নেয় না, বরং ইতিহাসকে সবসময় অস্বীকার করার চেষ্টা করে। এই জন্য আমরা দেখেছি যে কালের নিয়মে, ইতিহাসের নিয়মে সমস্ত সাম্রাজ্যের কিন্তু একদিন ধ্বংস হয়ে যায় এবং সেই ধ্বংস থেকে আবার নতুন একটি সাম্রাজ্য হয়। কিন্তু ইতিহাস কিন্তু বয়ে চলে তার নিজস্ব ধারায়। আজকে এখান পর্যন্তই রইল। এই বলেই আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার।